ব্রেকিং 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 নিউজ। আওয়ামী লীগের নেতাকর্মীদের কলিজা অনেকটা বড় হলেও দুশ্চিন্তা পড়বে বাকিদের জন্য, কারণ এবার চট করে বাংলাদেশে ঢুকার চিন্তা নয়, সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা। এমনকি বাংলাদেশে আসার পর তার বিরুদ্ধে যে 200টি মামলা হয়েছে, প্রায় 170টি হত্যা মামলা, আরো অনেক মামলা, দুর্নীতি সহ বিভিন্ন প্রত্যেকটা মামলাকে ফেস করে সজীব ওয়াজেদ জয় নির্বাচন এবং শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা বলেছেন। সজীব ওয়াজেদ জয় সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছিলেন গতকাল, সেটার প্রতিধ্বনি করেছেন, সেটা নিয়ে কয়েকটি কথা। প্রথমে যদি আসি যে ডক্টর ইউনূসকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এত ভয় পায় কেন? প্রশ্ন হচ্ছে উনার দল মানে আমার দল জিনিসটা কি? আওয়ামী লীগ? উনি কি আওয়ামী লীগের মালিক? উনি কি আওয়ামী লীগের সভানেত্রী? উনি কি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক? উনি আওয়ামী লীগ কি? আমি রাজা, আমার পোলা রাজা, আমার মেয়ে রাজা, দল আমাদের, আমি চলে গেলে আমার মেয়ে রাজা হবেন, আমার দলে মানে প্রধান হবেন, এই মানুষেরও তো এখন ছাড়তে হবে। রয়টার্সের কাছে সজীব ওয়াজেদ জয় একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে শেখ হাসিনার দেশে ফেরা এবং নির্বাচনে অংশ নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন। খুব পরিষ্কারভাবে তিনি বলেছেন, বাংলাদেশের বন্ধু আসলে কে? পাকিস্তান, চায়না, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, এইগুলো রাষ্ট্রগুলো। তো এই সমস্ত রাষ্ট্র বাংলাদেশের প্রতি ইতিবাচক আচরণ করবে কিনা বলতে পারছি না, তবে পাকিস্তান বাংলাদেশের প্রতি ইতিবাচক আচরণ করবে, আমি আপনাকে লিখে রাখছি। তবে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতীয় গণমাধ্যমকে যে সাক্ষাৎকার দিয়েছেন, তাদের প্রশ্নের জবাবে যে উত্তর দিয়েছেন, তিনি স্পষ্টভাবে একটা হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতি। শেখ হাসিনার একজন লেসপেন্সার, সীমাহীন এবং আনবিলিভেবল দুর্নীতিগ্রস্ত সাবেক ভূমিমন্ত্রী, এই সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশের মানুষকে ফেরত দেওয়া হোক। সুতরাং এই জায়গাটাকে, এই সম্পত্তি বাঁচানোর আর কোন সুযোগ জাভেদ চৌধুরী বা সাইফুজ্জামান চৌধুরী জাভেদের সামনে নাই। এই মাত্র পাওয়া খবর, ইন্ডিয়ার এক শপিং মল থেকে গ্রেফতার হলো দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন সরকারের কাছে তাদের দাবি, শেখ হাসিনাকে অতি বিলম্বে দেশে ফিরিয়ে আনা হোক। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর, শেখ হাসিনার অবস্থা ভয়াবহ খারাপ হতে চলেছে। শেখ হাসিনার খারাপ অবস্থা হওয়ার পিছনে তার ছেলে সজীব ওয়াজেদ জয়েরই হাত রয়েছে, এমন তথ্য জানিয়ে কথা বলেছে গণমাধ্যমে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর কিছু তথ্য জানতে পারবেন। আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। সেই সাথে গোলাম মাওলানা রনি সাহেব নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য জানিয়েছে। নির্বাচন অনিশ্চিত এবং ডক্টর ইউনূস থাকবে সারা জীবনের জন্য প্রধানমন্ত্রী বাংলাদেশের, এমন তথ্য জানিয়ে কথা বলেছে গোলাম মাওলানা রনি সাহেব। আজকের এই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিউজ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসি। বন্ধু আসলে কে, এই প্রশ্ন যখন মাথার মধ্যে আসে, তার আগে আমার মনে হয় বাংলাদেশের কাকে আসলে বন্ধু ভাবা উচিত। একটা শক্তিশালী দেশ হিসেবে যদি রাশিয়া বাংলাদেশের পাশে আসে অথবা আমেরিকা বাংলাদেশের পাশে আসে, সারা বিশ্বের দৃষ্টিতে শক্তিশালী দেশ হিসেবে আমাদেরকে আমেরিকার ফেভার নেওয়া উচিত। কিন্তু যেহেতু আমেরিকা দক্ষিণ এশিয়ায় নিজের চোখ দিয়ে দেখে কম, ভারতের চোখ দিয়ে দেখে, অর্থাৎ বিষয়টা এরকম, দক্ষিণ এশিয়ায় ভারত ইজারাদারি নিয়েছে নিয়ন্ত্রণের এবং কর্তৃত্বের। তো এইরকম দেখতে গিয়ে আমরা একটা বিপদে পড়ে গেছি যে ভারত তো আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে না, আমাদের সীমান্তে নাগরিক হত্যা, নদীগুলোর উপরে বাঁধ দিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত করছে, আরও অনেকগুলো বিষয় রয়েছে, বাণিজ্যিক আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, অনেকগুলো বিষয়। সামগ্রিকভাবে এই রাষ্ট্রটাকে, এদেশের নাগরিকরা মনে প্রাণে শত্রুই মনে করে। তো এইরকম শত্রু ভাবাপন্ন একটা দেশ, তার সঙ্গে আমেরিকা লিয়াজু করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করবে আর বাংলাদেশ সেটাকে বন্ধুত্ব হিসেবে নেবে, এটা মনে হয় এতটা সহজ না। তবে আমেরিকা যদি বাংলাদেশের বিষয়ে সরাসরি কোনো পলিসি নাই, তখন বাংলাদেশ সেই বিষয়গুলো ভেবে দেখতে পারে। যেমন সাম্প্রতিক সময়ে আপনার হলো আমাদের এই সরকার ভারতের বিষয়ে বেশ জোরে জোরে কথা বলছিল, আমেরিকার একটা প্রতিনিধি এসে মিটিং করলো, ভারতের প্রতি সুর নরম হয়ে গেল। তাহলে এই জায়গাতেই সিদ্ধান্ত নেওয়া যায় যে আমেরিকা যেহেতু ভারতের দৃষ্টিতে আমাদেরকে দেখে, তাই আমেরিকা কতটুকু ভালো বন্ধু হবে এটা বিবেচনার বিষয়। এবার আসি যে রাশিয়ার ক্ষেত্রে। প্রথমত হলো রাশিয়ার সাথে বাংলাদেশের কমিউনিকেশন খুবই বাজে। এটাও মানে সরাসরি স্থলভাগের তো সম্পর্ক নাই বা আমাদের কাছাকাছিও কোনো রাষ্ট্র না। হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন, ট্রেড, কমার্স এগুলো রাশিয়ার সঙ্গে বেশি একটা সুবিধার না। সেই জায়গা থেকে বন্ধু হিসেবে রাশিয়া তেমন কোনো উপকার করতে পারবে বলে আমাদের মনে হয় না। তাহলে বাংলাদেশের আসলে কাকে বন্ধু ভাবা উচিত বা কে বাংলাদেশের বন্ধু হতে পারে? এই জায়গা থেকে বাংলাদেশের খুব নিকটে মাত্র
23 থেকে 25 কিলোমিটার, আর ওরা যদি আরও 60 কিলোমিটার ভারতের ভিতরে ঢুকে পড়ে, সেই দূরত্বটা ধরেন হয়ে যেতে পারে 8-10 কিলোমিটার, এরকম হতে পারে, বা 15 কিলোমিটার হতে পারে। চীন এইরকম কাছাকাছি আছে, এবং চীন হলো এমন একটা রাষ্ট্র যারা রাজনীতির চেয়ে ব্যবসাকে গুরুত্ব দেয় বেশি। ব্যবসা, বিনিয়োগ, ডেভেলপমেন্ট অথবা ইনোভেশন, এগুলো এই জায়গা থেকে যেহেতু চীন ভারত দ্বন্দ্ব লেগে আছে, বাংলাদেশ ভারত দ্বন্দ্ব লেগে আছে, সে জায়গা থেকে চীন হতে পারে উত্তম বন্ধু। এটা বাংলাদেশের বন্ধু ভাবা উচিত চীনকে, কতগুলো কারণে আমি আপনাদেরকে বলছি। যদি চীনের সঙ্গে আমাদের বাণিজ্যিক টাই হয়, যে তাদের যে ছোটো ছোটো কলকারখানা যেটা চীনের প্রয়োজন নাই সেগুলো বাংলাদেশে শিফট করতে পারে অথবা টেকনোলজি শেয়ারিং করতে পারে, তাহলে সেক্ষেত্রে মানে বাংলাদেশ হতে পারে চীনের মতো দ্বিতীয় উৎপাদন কারখানা সারা বিশ্বের। ঠিক আছে, অলরেডি চীনের অনেকগুলো ব্র্যান্ড, যেমন বিবিকে ইলেকট্রনিক্সের আপনার হলো রিয়েলমি, ভিভো, অপ্পো, ওয়ানপ্লাস, 4টা ব্র্যান্ড কিন্তু আলাদা, সবাই আমরা জানি, কিন্তু এরকম 4টা ব্র্যান্ড একই ব্র্যান্ড। বিবিকে ইলেকট্রনিক্সের অধীনে 4টা নামে তারা ব্যবসা করছে। ঠিক আছে, যে একটা নিষেধাজ্ঞা পাইলে আরেকটা চলবে, এরকম বিষয়টা। তো এই 4টা ব্র্যান্ড বাংলাদেশে উৎপাদন শুরু হয়েছে। এরকম আরও অনেকগুলো চায়না মানে এখানে ইনভেস্টমেন্ট রয়েছে, যেগুলো তারা ব্যবসা করছে, উৎপাদন করছে বাংলাদেশে। বাংলাদেশের লেবাররা কাজ করতেছে, সামগ্রিকভাবে মানে বেশি উপকারী হচ্ছে। তো চীনকে বন্ধু হিসেবে যদি ভাবা যায়, তাহলে চীনের উৎপাদনের লিগেসি যদি বাংলাদেশে কিছুটা যদি নিয়ে আসা যায়। দেখেন, ভারত চীন শত্রুতা থাকলেও ভারত কিন্তু চীনের টেকনোলজি নেওয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্য করছে না, ইনভেস্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করছে না। বিভিন্ন মোবাইল কোম্পানিগুলো ভারতে আসছে, এতে ভারত উদারভাবে গ্রহণ করছে, মানে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো বাংলাদেশ কেন গ্রহণ করবে না? ঠিক আছে, এই জায়গা থেকে আমাদের আসলে একটা ডিসিশন নেওয়া উচিত যে আমরা এই জায়গাতে কাজ করতে পারি কিনা। এটা হলো বাণিজ্যিক ক্ষেত্রে গেল। আরেকটা বিষয় হলো যে আমাদের সার্বভৌমত্বের বিষয়ে, যে বাংলাদেশ 3 দিক থেকে ঘেরা ভারত দ্বারা, এবং সেইখানে ট্রাম্প কার্ড হিসেবে আছে পাকিস্তান, চায়না, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, এইগুলো রাষ্ট্রগুলো। তো এই সমস্ত রাষ্ট্র বাংলাদেশের প্রতি ইতিবাচক আচরণ করবে কিনা বলতে পারছি না, তবে পাকিস্তান বাংলাদেশের প্রতি ইতিবাচক আচরণ করবে, আমি আপনাকে লিখে রাখছি। পাশাপাশি চায়নাও বাংলাদেশের প্রতি ইতিবাচক আচরণ করবে এবং বাংলাদেশকে হেল্প করবে ইফ দেয়ার আর এনি কেওয়াজ উইথ ইন্ডিয়া। ঠিক আছে, তো ইন্ডিয়ার সাথে কোনো কেওয়াজ লাগলে চায়না একটা ভূমিকা রাখবে সেখানে। তো এই বিবেচনায় দেখেন, সামরিক দিক থেকে, সার্বভৌমত্বের দিক থেকে চায়না হতে পারে একটা বেটার পার্টনার। ঠিক আছে, বেটার পার্টনার মানে আমেরিকার চেয়েও বেটার পার্টনার হতে পারে। আরেকটা বিষয় আছে, আমাদের নদীগুলোর উপরে ইন্ডিয়া ব্যাপকভাবে বাদ দিয়েছে। 54 নদীর উপরে আমরা শুনতাম যে 500 বাদ, কিন্তু বাস্তবে আরও এটা 1000-এর উপরে হয়ে গেছে। আমাদের হলো মানে নিচু দেশ, এখানে পানি গড়ে আসে, ওরা কি করছে, সবগুলো নদীর উপরে বাদ দিয়ে পানি প্রত্যাহার করে অন্য দিকে এদিক ওদিক নিয়ে গেছে। এরকম নিয়ে যাওয়ার ফলে আমরা পানি বঞ্চিত হচ্ছি। ঠিক একইভাবে এই নদীগুলো যেগুলো আছে না, এই নদীগুলো মানে তিব্বত, হিমালয়, বিভিন্ন অঞ্চল থেকে তৈরি হয়েছে, যেগুলো চায়নার সাথে খুব ক্লোজলি রিলেটেড, এবং এই নদীগুলো চায়না থেকে উৎপন্ন হয়ে ইন্ডিয়াতে গেছে। তো আমরা যদি নদীগুলোর ক্ষেত্রে আমাদের ধরেন বড় 2টা প্রকল্প, ফারাক্কা আর এদিকে চায়না, আর এদিকে আপনার হলো সিলেটের দিকে একটা, এই 3টা বড় অঞ্চলে যদি একটা বড় আপনার হলো পানি নিয়ে কোনো একটা মহাপরিকল্পনা করি, তাহলে সেই জায়গাতে ভারত আবার চাই, মানে এই বিষয়টা বলছি আমি আপনাদেরকে, যে চায়না যদি এই জায়গাগুলোতে ইনভেস্ট করে অথবা বাংলাদেশকে অবকাঠামোগত সাহায্য করে, চায়নার ড্যামগুলো যে কত আধুনিক এটা আপনারা জানেন। ঠিক আছে, এটা মানে বলা হয় যে পৃথিবীর গতি থামিয়ে দেয়, এরকম ড্যামও চায়নার আছে। তো চায়না সেই ড্যাম প্রযুক্তি দিয়ে যদি বাংলাদেশকে সাপোর্ট করে, তারা সাপোর্ট করতে চায় কিনা সেটা একটা বিষয়, কিন্তু এখন পর্যন্ত তারা আগ্রহ দেখাইছে এবং তারা এটা করতে চায়, যেটা তিস্তা প্রকল্প নিয়ে তারা একটা মহাপ্রকল্প করতে চায়। এবং আমি মনে করি চায়না ইন্ডিয়ার যে বাঁধটা রয়েছে এখানে গজলডোবা বাঁধ, এই গজলডোবা বাঁধকে বিট দেওয়ার একবারে 100% সমর্থন আছে। মানে একটা হলো তারা এখানে অবকাঠামোগতভাবে ইঞ্জিনিয়ারিং নকশার মাধ্যমে করতে পারবে, 2 নাম্বার হলো এই নদীগুলোর উৎপত্তি হয়েছে চায়না থেকে। সো ইন্ডিয়া যদি এখানে তাল বানা করে, চায়না ওখান থেকে সুইচ টিকতে পারবে। 2টা বিষয়, এই জায়গা থেকে ইন্ডিয়া আবার আপনার হলো আগ্রহ দেখাচ্ছে। যখন চায়না আগ্রহ দেখালো তখন বলতেছে আমরাই আগ্রহী এই বিষয়ে, এই মহাপরিকল্পনায় কাজ করতে। তো ইন্ডিয়ায় যদি আগ্রহ হয়, তাহলে ইন্ডিয়ার তো নতুন করে বাঁধ তৈরি করার কথা নয়, তার যে বাঁধটা আছে ওই বাঁধেই তো পরিকল্পনায় বাংলাদেশকে অংশীদার করতে পারে, তাই না? তার মানে ইন্ডিয়া আসলে এখানে বেস্ট অপশন না। বাংলাদেশের হাসিনা থাকা অবস্থায় কিছু সুশীল এটাকে আবার বেস্ট অপশন বলছিল যে না, ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব রেখে এই বাঁধ আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এরকম তাদের মনে রাখতে হবে যে শেখ মুজিবুর রহমানকে রাজি করায় ফারাক্কা বাঁধ চালু কইরা এখনো বন্ধ হয় নাই। সো ইন্ডিয়া বেটার অপশন হবে না এই ভৌগোলিক পরিস্থিতিতে, রাজনৈতিক পরিস্থিতিতে, অর্থনৈতিক, এটা আমরা সবাই জানি। ব্রেকিং নিউজ। আওয়ামী লীগের নেতাকর্মীদের কলিজা অনেকটা বড় হলেও দুশ্চিন্তা পড়বে বাকিদের জন্য, কারণ এবার চট করে বাংলাদেশে ঢোকার চিন্তা নয়, সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা। এমনকি বাংলাদেশে আসার পর তার বিরুদ্ধে যে 200টি মামলা হয়েছে, প্রায় 170টি হত্যা মামলা, আরও অনেক মামলা, দুর্নীতি সহ বিভিন্ন, প্রত্যেকটা মামলাকে ফেস করে জেল খাটার জন্য বা আইনের মুখোমুখি হওয়ার জন্য মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেছেন মানসিকভাবে শেখ হাসিনা। দর্শক, আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া এক চাঞ্চল্যকর
কি বলা হয় যে সাক্ষাৎকার সামনে এসেছে সজীব ওয়াজেদ জয়ের। এতদিন অনেকে বলছিল যে চট করে ঢুকে যাবেন, এবার তিনি চট করে নয়, এবার এয়ারপোর্ট দিয়েই ঢুকবেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি এয়ারপোর্ট দিয়ে শেখ হাসিনা ঢুকেন, তিনি আসলে কিভাবে আসবেন? বেসিক্যালি এয়ারপোর্ট আসার পর তাকে গ্রেপ্তার করা হবে। ওই দিন এয়ারপোর্টে বিশেষ নিরাপত্তা থাকবে, রাষ্ট্র নিরাপত্তা দিয়েই তাকে আদালতে নিয়ে যাবে, অথবা তাকে গ্রেপ্তার করে যেখানে রাখার সেখানে রাখবে। কিন্তু হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে শেখ হাসিনা? ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা, আর এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অবশেষে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। আজকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন। তার এই সাক্ষাৎকারটি প্রকাশ করেছে রয়টার্স। সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন, বা আদৌ তিনি কি বাংলাদেশে ফিরবেন নাকি ভারতেই থেকে যাবেন। সজীব ওয়াজেদ জয় বলছেন যে এটি শেখ হাসিনার উপর নির্ভর করছে, তবে আমার মা বাংলাদেশে ফিরতে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন। ইভেন দেশে ফিরে তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোকে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়ে ফেলেছেন। জয় বলছে, এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই, তাই আমি আমার দলের নেতাকর্মীদের উপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই। গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা কি বলা হয় যে এই নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনা বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। এছাড়া আওয়ামী লীগ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। তো শেখ হাসিনা এই মুহূর্তে কোথায় কিভাবে ভারতে অবস্থান করছেন এই সম্পর্কে তিনি বলছেন, দিল্লির কাছাকাছি আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে 1000-এর বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ততায় অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অনেকেই আত্মগোপনে চলে আছেন। তো শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, আর এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা এ বিষয়ে মন্তব্যের অনুরোধ করলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার যে আসার ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে সজীব ওয়াজেদ যে বার্তা দিচ্ছেন, এটা আসলে কতটুকু সঠিক বা কতটুকু ভুয়া। যেহেতু রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার, এখানে আমাদের দেশের গণমাধ্যম অন্যান্য দেশের গণমাধ্যমের মতন ভুলভাল খবর নিশ্চয়ই তারা ছাপাবেন না। তো যদি শেখ হাসিনা দেশে ফিরেন, প্রেক্ষাপটটা কেমন হবে? প্রথমে যদি আসি যে ডক্টর ইউনূসকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এত ভয় পায় কেন? এই যে ডক্টর ইউনূস বিষয়ে অসত্য বিষোদ্গার, গালাগালি, অসত্য তথ্য, মিথ্যা তথ্য, প্রোপাগান্ডামূলক তথ্য শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা, সমর্থকরা প্রচার করেন, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে ডক্টর ইউনূসকে কেন্দ্র করে ভয়। ভয়টা কিসের? কারণ ডক্টর ইউনূস তার ব্যক্তিত্বকে এমন একটা জায়গাতে নিয়ে গেছেন বলতে তিনি তার কাজ দিয়ে নিয়ে গেছেন। কাজের কারণে সারা পৃথিবী তাকে সম্মান করে, পৃথিবী তাকে অন্য রকমের একটা মর্যাদা দেয়। ডক্টর ইউনূসকে যে সম্মান করে, ডক্টর ইউনূসকে যে মর্যাদা দেয়, সেটা অতীতে এই ডক্টর ইউনূস সরকার প্রধান হওয়ার আগে বহুবার এটা প্রমাণ হয়েছে। কিন্তু দেশের গণমাধ্যম গত 1.5 দশকের বেশি সময় ধরে শেখ হাসিনা যেভাবে গণমাধ্যমকে কুক্ষিগত করে রেখেছিলেন, একটা তোষামোদী মাধ্যমে পরিণত করেছিলেন, সেই কারণে ডক্টর ইউনূসের কোনো সংবাদ শেখ হাসিনা প্রকাশ করতে দিতেন না। একটা হচ্ছে তোষামতকারীরা প্রকাশ করতেন না, আর তোষামতকারীর বাইরে যারা ছিলেন তারাও প্রকাশ করতেন, কিন্তু তুলনামূলকভাবে কম গুরুত্ব দিয়ে শেখ হাসিনার ভয়ে। তো তখন বিষয়টি তখন থেকেই আমাদের জানা ছিল, তখন থেকেই মানুষ জানতেন। কিন্তু এবার যখন তিনি নিউ ইয়র্কে গেলেন এবং নিউ ইয়র্কে গিয়ে তিনি যে সম্মান পেলেন, যে গ্রহণযোগ্যতা, যে মর্যাদায় নিজেকে অধিষ্ঠিত করলেন এবং বাংলাদেশকে অধিষ্ঠিত করলেন, সেটা পৃথিবীর মধ্যে একটা অন্যরকম মর্যাদায় বাংলাদেশ আসীন হলো। ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাধারণ অধিবেশনে যে সমস্ত রাষ্ট্রপ্রধানরা যান, কারো সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট দেখা করেন, কথা বলেন। অধিকাংশ নেতাদের সঙ্গে, অধিকাংশ রাষ্ট্রপ্রধানের সঙ্গে তার একটা সবার জন্য যে আয়োজন, সেরকম একটা আয়োজনে দেখা হয়, সেরকম একটি আয়োজনে দেখা হয়, দাঁড়িয়ে কথা বলেন, ছবি তোলেন এবং সেটাকে ফলাও করে প্রচার করেন। শেখ হাসিনা গত কয়েক বছর ধরে বারবার করে সেই কাজটি করেছেন। শেখ হাসিনা গত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করেছি বিশ্ব নেতাদের যাদের সঙ্গে তার মিটিং হয়নি, মানে বাইলেটারাল দ্বিপক্ষীয় মিটিং হয়নি, তাদের সঙ্গেও মিটিংয়ের ছবি প্রচার করেছেন। জাতিসংঘের ভেতরে ছোট্ট একটি পুরস্কার এক কোণা থেকে একজন তুলে দেন, সেরকম একটি পুরস্কারকে পৃথিবীর অন্যতম মর্যাদার পুরস্কার হিসেবে দেশের গণমাধ্যমকে দিয়ে তিনি এটা প্রচার করিয়েছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদক তো পেয়েছেনই, নোবেল তো পেয়েছেনই। তো এবার যেটা হলো যে বাংলাদেশের কোনো প্রেসিডেন্টের সঙ্গে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট বৈঠক করেন, এটা একটা বিরল এবং নজিরবিহীন ঘটনা, কিন্তু এবার সেটা ঘটলো। এবং সম্পর্ক কতটা হৃদ্যতাপূর্ণ বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক রাষ্ট্রপতি বিল ক্লিন্টন সহ তাদের সঙ্গে যে সম্পর্ক, সেটা আরেকবার প্রতিষ্ঠিত হলো। কিন্তু ওই যে আওয়ামী লীগের একটা প্রোপাগান্ডা সেল আছে, সেই প্রোপাগান্ডা সেলটা একটা প্রচার করছে, সেটা হচ্ছে ডক্টর ইউনূস তাদের লোক। হ্যাঁ, ডক্টর ইউনূস তাদের পছন্দের লোক। তাদের পছন্দের লোক মানে ডক্টর ইউনূসের কাজ তারা পছন্দ করেন,
বিল ক্লিন্টন প্রথম যখন নির্বাচনে অংশ নিতে চান তখন নির্বাচনে অংশ নেবেন যে ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণার সময় তিনি ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এবং মাইক্রো ফাইন্যান্স বা ক্ষুদ্র ঋণ, ডক্টর বিল ক্লিন্টন তার বক্তৃতায় বলেছিলেন, যদি আমি বিজয়ী হই, যদি আমাকে ভোট দেন, তাহলে আমি এই ক্ষুদ্র ঋণ আমেরিকার সর্বত্র বা আমেরিকার যে সমস্ত পিছিয়ে পড়া প্রদেশ আছে সেই জায়গাগুলোতে আমি ইমপ্লিমেন্ট করব, বিষয়টার গুরুত্ব উপলব্ধি করবেন। তো সেই জায়গাতে তারা তাদের লোক মানে কি ডক্টর ইউনূসের কাজ তাদেরকে আকৃষ্ট করেছে, সেই কারণে তারা তাদের পুরস্কার দিয়েছে, তারা তাদেরকে পুরস্কার দিয়েছে এবং সম্মান দিয়েছে। এবারও সেটি দেখা গেল। এখন এই যে সম্মান দেয়া, এই যে সম্মাননা, এর জন্য যে আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল বলে হিলারি ক্লিন্টনকে চাঁদা দিয়েছেন, বিল ক্লিন্টনকে অমুকটা করেছেন। ডক্টর ইউনূস হিলারি ক্লিন্টনকে 1 টাকাও চাঁদা দেননি, কোনো প্রমাণ কোথাও নাই। শেখ হাসিনা তো মিথ্যা কথার একটা ডিপো, তো শেখ হাসিনা কোথাও কোনো জায়গায় প্রমাণ নাই। গ্রামীণ আমেরিকা চলে আমেরিকার নিয়ম অনুযায়ী। ডক্টর ইউনূস সেটার অনারারি চেয়ারম্যান। সারা পৃথিবীতে যত গ্রামীণের নামে যত প্রতিষ্ঠান আছে সেগুলোর চেয়ারম্যান ডক্টর ইউনূস। নির্বাহী ক্ষমতা তার নয়, সেটা তিনি পরিচালনাও করেন না, তার নামে পরিচালিত হয়। সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতর থেকে অর্থ সংগ্রহ করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী পরিচালিত হয়। একই রকমভাবে সারা পৃথিবীর সব জায়গাতে সেভাবে পরিচালিত হয়। এখানে ডক্টর ইউনূসের কোনো টাকাও নাই। ডক্টর ইউনূস কাকে টাকা দেওয়া হবে, কোথায় খরচ করা হবে, পরিচালনা কীভাবে হবে, কোথাও কোনো কিছু দেখেন না। সুতরাং এই প্রোপাগান্ডা আছে যে যেহেতু টাকা দিয়েছিলেন নির্বাচনী ফান্ডে, সেই কারণে তারা তাকে সম্মান জানান। এটা একটা ভুয়া, মিথ্যা প্রোপাগান্ডা, অপপ্রচার। যাই হোক, এটা নিয়ে বেশি কথা বলবো না। তো এই সমস্ত কারণে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ডক্টর ইউনূসকে ভয় পায়, যে সবচেয়ে বড় ব্যক্তিত্ব। শেখ হাসিনা 1.5 দশক জোর করে ক্ষমতায় থাকলেন, মার্কিন যুক্তরাষ্ট্র তাকে কখনো কোনো সম্মান দিল না, আর ডক্টর ইউনূসকে তারা সম্মান দেয়। ডক্টর ইউনূসকে জোর করে জেল দিতে চাইলে, বিচার করতে চাইলে তারা প্রতিবাদ করে। এগুলো শেখ হাসিনা বা আওয়ামী লীগের কাছে ভালো। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কি করছে? তাদের ভবিষ্যৎ কি? তারা কতদিন থাকবেন এবং কি কি সংস্কার করবেন? আমরা কি অনন্তকাল তাদের জন্য ফুল চন্দন নিয়ে বসে থাকব? গোলাপের পাপড়ি দিয়ে তাদের চলার পথকে মসৃণ করব? তারপর তারা যে শাসন কার্য পরিচালনা করছেন, মনের আনন্দে আমরা কি উল্লাস নৃত্য করব? আর এই কাজ করার জন্য এই সরকার গত কয়েকদিনে, মানে অল্প সময়, তারা এমন কি কি পুণ্যের কাজ করেছেন যার কারণে আমরা মনে করতে পারি আমাদের কোনো রাজনীতির দরকার নেই, রাজনীতির সরকার দরকার নেই, মন্ত্রী দরকার নেই, এমপি দরকার নেই, রাজনৈতিক নেতৃত্বের দরকার নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসই ভালো। দরকার হলে আমরা মন্ত্রী হিসেবে জাতিসংঘের সাবেক কোনো মহাসচিবকে ভাড়া করে আনবো, আমাদের তো টাকা আছে। আমরা সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গ্রামীণ ফোনের যে কোম্পানি টেলিনর, যেটি নরওয়ের একটি কোম্পানি, এই কোম্পানিটি নরওয়ে, ফিনল্যান্ড, মানে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে এরা খুবই শক্তিশালী। ভারতেও এদের ব্যবসা বাণিজ্য ভালো আছে। তো এই কোম্পানিতে যে সকল সফল এক্সিকিউটিভ রয়েছে তাদেরকে এনে আমরা সচিবালয়ের সচিব বানাতে পারি দেশ ভালো চালানোর জন্য। এবং ইউরোপে এটা কিন্তু হয়। ইউরোপে কে পোস্টগুলো, সরকারি কে পোস্টগুলোতে চুক্তিভিত্তিক এভাবে ওপেন টেন্ডার দিয়ে, ইন্টারন্যাশনাল টেন্ডার দিয়ে তারপরে লোক নিয়োগ করা হয়। যেমন আমি দেখলাম যে কোপেনহেগেন এয়ারপোর্টে, এটা কোন সালে বলবো, ধরুন 2002-03 সনের দিকে, আমি কোপেনহেগেন এয়ারপোর্টের একটা সেমিনারে গেলাম, ওখানকার এয়ারপোর্ট অথরিটির নিমন্ত্রণে। আমাদের যে শিপিং ব্যবসা, ফ্রেট ফরওয়ার্ডিং ব্যবসা, এটা আয়াটা অধিভুক্ত। তো এখানে একটা সংগঠনের সাথে আমরা জড়িত ছিলাম, তো যেটার মেম্বার আবার ওই কোপেনহেগেন এয়ারপোর্ট অথরিটি। তো পৃথিবীর বড় বড় এয়ারলাইন্সগুলো এবং বড় বড় এয়ারপোর্টগুলো এই অ্যাসোসিয়েশনের মেম্বার, যেটার নাম হলো টিয়াকা। তো আমাদের কোম্পানি টিয়াকার মেম্বার দীর্ঘদিন যাবত। তো সেই টিয়াকা প্রতি বছর একবার হোস্ট করে এক একটা দেশ, কখনো আমেরিকা করে, এবং সব দেশের বড় বড় এয়ারপোর্টগুলো টিয়াকার মেম্বার। তো সেক্ষেত্রে ইউরোপের ওয়ান অফ দ্য বিজিয়েস্ট এয়ারপোর্ট হলো কোপেনহেগেন এয়ারপোর্ট, ডেনমার্কের রাজধানী। তো সেই এয়ারপোর্টের অথরিটি আমাদেরকে দাওয়াত করলো এবং অনুষ্ঠানের প্রধান অতিথি হলো কোপেনহেগেন মানে ডেনমার্কের যুবরাজ, যিনি পরবর্তীতে রাজা হবেন। তা আমি গেলাম, খুবই এক্সাইটেড। এয়ারপোর্টের পাশে একটা হোটেল আছে, হোটেল হিলটন আমাদের প্রাথমিক সংবর্ধনা হলো, পরবর্তীতে রাজপ্রাসাদে হলো সেটা। আমি খুব অবাক হয়ে গেলাম যে কোপেনহেগেন এয়ারপোর্ট অথরিটি যিনি প্রধান ব্যক্তি, তার বয়স সর্বোচ্চ 35 বছর হবে, এবং তিনি এই এয়ারপোর্টে যোগদান করার আগে তিনি কেমব্রিজে পড়াশোনা করেছেন এবং ইউরোপের একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে তিনি ম্যানেজারিয়াল পোস্টে চাকরি করেছেন, জাস্ট এ ম্যানেজার। তো কয়েক বছর ম্যানেজার চাকরি করার পরে এই এয়ারপোর্টের প্রধান সিইও হিসেবে তিনি এসে ওপেন টেন্ডারে বিজ্ঞাপন যখন দেওয়া হলো তিনি এখানে যোগদান করলেন, এবং তার নেতৃত্বে ওই সময়টিতে কোপেনহেগেন এয়ারপোর্ট ছিল ইউরোপের সবচেয়ে হিথ্রো এয়ারপোর্টের চাইতেও ইফেক্টিভ এয়ারপোর্ট।
এটা ইউরোপে হয়, কিন্তু বাংলাদেশে ইচ্ছা করলে ডক্টর ইউনূস সেটা শুরু করতে পারেন ভবিষ্যতে, এবং আমাদেরকে যদি এরকম একটা সফলতা তিনি দেখান, সেখানে মেট্রো রেলের ক্ষেত্রে হতে পারে, পদ্মা সেতুর টোল কালেকশনের ক্ষেত্রে হতে পারে, বিমান পরিচালনা করার ক্ষেত্রে হতে পারে, সিভিল এভিয়েশন পরিচালনা করার ক্ষেত্রে হতে পারে, এই জিনিসগুলো তিনি যদি করতে পারেন বা করেন, এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা যদি দেখি যে না প্রচুর রেভিনিউ আসছে, প্রচুর কাজ হচ্ছে, উন্নয়ন হচ্ছে, আমরা সবকিছু ভুলে যাব। আমরা একেবারে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু করে আওয়ামী লীগের লোকজন যেভাবে লাফাতো, তখন আমরা জয় ডক্টর ইউনূস, জয় এনজিও গভর্নমেন্ট, জয় গ্রামীণ ব্যাংক, জয় শেখ মানে আসিফ নজরুল, জয় দেবপ্রিয় ভট্টাচার্য, জয় তৌহিদ সাহেব, এরকম যারা উপদেষ্টা মণ্ডলী আছেন ইফেক্টিভ, জয় ব্রিগেডিয়ার শাখাওয়াত, এই কথা বলে আমরা উল্লাস নৃত্য করতে থাকব। কিন্তু সেই উল্লাস নৃত্যে যাওয়ার জন্য আমাদের আর ধৈর্য কুলাচ্ছে না। এর কারণ হলো যে আমরা বাঙালিরা জানি যে বাসরাতে বিড়াল মারতে হয়। আমরা জানি মর্নিং শোজ দ্য ডে, শুরুটাই যাদের ভালো হয় তারা সারা জীবন ভালো করে। আমরা জানি যে একটা বোয়াল মাছ ও জন্ম নেয় বোয়াল মাছ হিসেবে, এবং আমরা জানি যে কখনো কোনো বুজুরি ট্যাংরা অথবা বাতাসি এটা জন্ম নেয় বাতাসি হিসেবে, কিংবা ধীরে ধীরে অনেকগুলো খাবার দাবার খেয়ে খেয়ে বোয়াল মাছে পরিণত হয়। এটা আমরা কোনোদিন দেখিনি, আমরা কোনোদিন পুঁটি মাছকে রুই কাতলা হতে দেখিনি। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে শুরুটি, তো সেই শুরুটির মধ্যে আমরা ইতিবাচক একটি সিদ্ধান্ত এখন পর্যন্ত দেখিনি, বরং এখানে মানুষের যে সিদ্ধান্ত তার সাথে সাথে প্রকৃতির সিদ্ধান্ত, এই দুটো সিদ্ধান্ত মিলিয়ে পুরো পরিবেশ এবং পরিস্থিতিকে ধোঁয়াশে, অনির্ধারিত, গুমট এবং জমাট বাঁধা ক্ষোভ এবং বিক্ষোভ, হতাশার সাগরে পরিণত করেছে পুরো বাংলাদেশকে। যেমন ধরুন, তিনি যখন আসলেন বাংলাদেশে, তো তার আশাটা আমার পছন্দ হয়নি। তিনি এসে একেবারে এয়ারপোর্ট থেকেই, তিনি তো তখন কোনো শপথ নেননি, কিন্তু এয়ারপোর্ট থেকেই এসএসএফ এর প্রোটোকল নিয়ে একটা বিশিষ্ট ব্যক্তি হয়ে গেলেন। তো তার তো প্রথমে উচিত ছিল সংবাদ সম্মেলন করে একেবারে একটা সিভিল লাইফ, যে আমার নাম প্রস্তাব করা হয়েছে, কিন্তু আমি এটা নেব কি নেব না, এই জন্য এই অভ্যুত্থানের সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে আমার একটা ম্যারাথন বৈঠক করার দরকার আছে। তিনি সেনাপ্রধানের সাথে বৈঠক করতে পারতেন, রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করতে পারতেন, এই জন্য তার 2 দিন সময় তিনি নিতেন। তারপর শপথ গ্রহণ করার পর তিনি যদি এই প্রোটোকল নিতেন, এটি মনে হতো যে তিনি একজন সতর্ক মানুষ এবং তিনি চিন্তা ভাবনা করে কাজকর্ম করেন, কিন্তু সেটি মনে হয়নি। মনে হচ্ছে যে তিনি ক্ষমতা পাওয়ার জন্য একটা সেকেন্ডও তিনি দেরি করতে রাজি নন। এরপর শপথ গ্রহণ করার পর 24 ঘন্টার মধ্যে তার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের মধ্যে আপনি একটা সিঙ্গেল সিদ্ধান্ত, একটা বক্তব্য, আপনি তার মধ্যে কোনো ম্যাচুরিটি দেখতে পাবেন না। তিনি সব কাজ বাদ দিয়ে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে গিয়েছেন হেলিকপ্টারে করে এখান থেকে, এবং ওই সময়টিতে তার যা যা জরুরি ছিল সব বাদ দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই কাজটা তিনি 3 দিন পরেও করতে পারতেন। এবং সেখানে গিয়ে তিনি যেভাবে কান্না করার ভান করলেন, তিনি আসলে কখনো কাঁদেননি। কান্না করাটা এত সোজা জিনিস না। তিনি কান্না করার চেষ্টা করলেন, ভান করলেন, এবং এটাই তার সম্পর্কে মানুষের যে চিন্তা চেতনা, সেটি একেবারে আমূল পরিবর্তন ঘটে গেল। এরপরে তিনি উপদেষ্টাদের নিয়োগ দিলেন, পার্সোনাল স্টাফদেরকে নিয়োগ দিলেন। এখানে আমরা দেখলাম যে সবই চট্টগ্রামে বাড়ি, জোবরা গ্রামে বাড়ি, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন, এনজিও, প্রথম আলোর যারা গ্রুপ, আমেরিকানপন্থী যারা লোকজন, ডোনাল্ড লুইয়ের সঙ্গে যারা বসেছেন, এই সমস্ত লোকজন, এই সব হলো। আর এর বাইরে অন্য কিছু লোকজন, যেমন ছাত্রদের মধ্যে কয়েকজনকে নেওয়া হলো। তো এটাও কিভাবে হলো না হলো, কাদের সাথে আলোচনা করলো, কাদের পরামর্শ করা হলো, এই কোনো জিনিসগুলি আমাদের কাছে বোধগম্য না। অর্থাৎ রাজনীতিকে যদি আপনি বলেন, পলিটিক্স ইজ এ সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স। আর যখনই আপনি কোনো একটাকে সায়েন্স মনে করবেন, বিজ্ঞান মনে করবেন, এটা কোনো কল্পকাহিনী নয়। ইটস নট অ্যাডভেঞ্চার, ইটস নট এ নভেল, ইটস এ সায়েন্স। পলিটিক্স ইজ এ সায়েন্স। তো সায়েন্সের সূত্র আছে, সূত্রে মিলতে হবে। সায়েন্সের সঙ্গে অঙ্ক আছে, ম্যাথমেটিক্স আছে, সায়েন্সের সঙ্গে জিওমেট্রি আছে, পাটিগণিত আছে, বীজগণিত আছে, এবং রসায়ন, ফিজিক্স, কেমিস্ট্রি আছে। প্রত্যেকটি পরীক্ষাগারে প্রমাণিত। এর সূত্রের বাইরে গেলে আর বিজ্ঞান থাকবে না। বিজ্ঞান মিনস প্রমাণিত। তো পলিটিক্যাল সায়েন্সের বা রাজনীতির পুরো বিষয়টি হলো বিজ্ঞানের। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে এসেছেন কোনো দেবালয় প্রতিষ্ঠার জন্য নয়, কিংবা এখানে তিনি সেই তাহিরি হুজুর, তিনি যে ওয়াজ করেন আর জিকির করেন হু হা হু হা, এরকম তিনি আমাদের এখানে জিকির করতে আসেন। তিনি যারা মাজার ভাঙা চূড়ায় অভ্যস্ত তাদেরকে প্রমোট করার জন্য আসেননি। তিনি এই দেশের মানুষকে হিজাব মুখী করার জন্য আসেননি। তিনি এসেছেন রাজনীতিকে পরিশীলিত করার জন্য এবং রাজনীতির অঙ্গনে একটা নজির তৈরি করার জন্য। এই জন্য তাকে রাজনীতির পন্থা অবলম্বন করতে হবে, যেই কাজটি
বিজ্ঞানসম্মত, এবং তিনি এখনো পর্যন্ত বিজ্ঞানের বি বা সায়েন্সের এস শুরু করেননি। যদিও তিনি অর্থনীতির ছাত্র, অর্থনীতি একটা বিজ্ঞান, নাথিং হ্যাপেন এখন পর্যন্ত। ফলে তার কর্মকাণ্ড নিয়ে প্রচণ্ড হতাশা চলছে। তাকে আমরা বসিয়েছি বা তিনি বসেছেন, এখানে একটা বিরাট ফারাক। আমরা সবাই মনে করছি, আমরা সবাই তাকে চেয়েছি, কিন্তু তিনি মনে করছেন যে না, আমরা কেউ না, ছাত্র তাকে বসিয়েছেন। ফলে আমাদের সঙ্গে তাদের চিন্তা চেতনার একটা বিরাট অমিল দেখা যাচ্ছে। দ্বিতীয়ত, এই অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, উপদেষ্টা, এই ধারণাটাই 1990 সনের এরশাদ পতনের পরে যতবারই আসছে, দিস বিলংস টু ইলেকশন, অনলি ইলেকশন। আর আপনি যদি ইলেকশনের বাইরে আরো বড় কিছু করতে চান, সেক্ষেত্রে সামরিক শাসন হতে পারে, সেক্ষেত্রে একনায়কতন্ত্র হতে পারে, আর অনেক কিছু হতে পারে। কিন্তু যখনই আপনি এই টার্মসগুলো ব্যবহার করবেন, এটি গত 35 বছরে আমাদের দেশে প্রতিষ্ঠিত যে এরা 3 থেকে 6 মাসের মধ্যে একটা ইলেকশন করে চলে যাবে। তো আপনি যদি 5 বছর থাকতে চান, আপনি খোলামেলা বলেন যে আমাকে 5 বছর থাকতে দিতে হবে, তখন আমরা আর আপনাকে উপদেষ্টা বলবো না, অন্য নামে আপনাকে বলবো। আপনি যে নাম চাইবেন সেই নামে দেবো। আপনার নাম হতে পারে ফুলেরার ত্রাণকর্তা, বা আপনার নাম হতে পারে অ্যাঞ্জেল, ফেরেশতা, এরকম অনেক কিছু হতে পারে। আপনি যেভাবে চাইবেন আমরা সেভাবে আপনাকে ডাকবো। কিন্তু যখনই আপনি উপদেষ্টা বলছেন, তখনই আমরা ধরে নিচ্ছি আপনি এসেছেন শুধুমাত্র একটা ইলেকশন করার জন্য। তো সেই ইলেকশন, তার কোনো রূপরেখা নেই, কবে হবে তার কোনো কথাবার্তা নেই, কীভাবে হবে তার কোনো কথাবার্তা নেই। আপনি বলছেন সংস্কার করবেন, আপনি কি সংস্কার করবেন? আপনি তো আপনার গ্রামীণ ফোনটাকেই ঠিক মতো সংস্কার করতে পারেননি। এটা একটা দেউলিয়া কোম্পানি, ব্যাংকক্রাফট কোম্পানি বাংলাদেশে এখন গ্রামীণ ফোন। তো সেই রাষ্ট্রকে আপনি কি করে সংস্কার করবেন, কার দ্বারা করবেন? ডক্টর আসিফ নজরুলকে দিয়ে, ছাত্রদেরকে দিয়ে, কিংবা ফজল করিম সাহেবকে দিয়ে, কিংবা ব্রিগেডিয়ার শাখার সাহেবকে দিয়ে? কাকে দিয়ে আপনি সংস্কার করবেন? আলিদিয়ার সাহেবকে দিয়ে? রাষ্ট্র সংস্কার বলতে কি বোঝায়? সংস্কার কি হয়? আমাদের এশিয়া সাবকন্টিনেন্টে একটা রাষ্ট্র সংস্কার করা হয়েছে, পুরো পাক ভারত উপমহাদেশে বা এশিয়াতে, বিশ্বে একটা সিঙ্গেল রাষ্ট্র আপনি দেখান যে এটা সংস্কার হয়েছে, এবং সংস্কার করার পর 10 বছর ঠিকমতো চলেছে, একটা সংস্কার পরিবর্তন হয়নি। একটা সিঙ্গেল রাষ্ট্র পৃথিবীতে দেখান, আপনি কি সংস্কার করবেন? আপনি আজ যেটা সংস্কার করবেন, কালকে সেটা থাকবে না, কারণ যার হাতে ক্ষমতা যাবে তার ইচ্ছার উপর নির্ভর করবে। আপনি সব কিছু করে রাখলেন। শেখ হাসিনা দেখেন না কত সুন্দর সংস্কার করে, সে একেবারে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল যে তার এই সংবিধানকে পরিবর্তন করতে পারবে না, করলেই তার মৃত্যুদণ্ড হবে। এই ভয়ে শেখ হাসিনাকে কেউ কিছু করতে পারবে না। দেখেন সে শেখ হাসিনার যেখানে ছিল তার ওয়াল ভেঙে তার মুরগি থেকে শুরু করে সবকিছু মানুষ নিয়ে নিয়েছে। আপনি কিসে সংস্কার করবেন? আপনাকে আগে বুঝতে হবে যে হোয়াট ইউ হ্যাভ টু ডু। এই সব মিলিয়ে দেখা যাচ্ছে যে নির্বাচন নিয়ে, ডক্টর ইউনূসের কর্মকাণ্ড নিয়ে ব্যাপক হতাশা তৈরি হয়েছে। এখানে হেডলাইন আমি যে শব্দগুলো ব্যবহার করেছি সেটা হলো যে এই যে তাদের যে কর্মকাণ্ড, কাজের যে পরিধি, এই পরিধি তারা এখনো পর্যন্ত নির্ধারণ করেননি। সবকিছুর মধ্যে তারা একটা ইনফিনিট শব্দ ব্যবহার করছেন, টার্ম ব্যবহার করছেন, এবং একটা গা ছাড়া ভাব। থাকলে থাকলাম, না থাকলে চলে গেলাম। রাজনীতি এরকম একটা বিষয় জনাব, এখানে আসলে আর যাওয়া যায় না। এটা ওয়ান ওয়ে ট্রাফিক। যেখানে বসেছেন এখান থেকে আপনি যেতে পারবেন না। এখানে আপনাকে থাকতে হবে, পরিণতি ভোগ করতে হবে, পরিস্থিতি মোকাবেলা করতে হবে। ইটস নট এ প্রাইভেট লিমিটেড কোম্পানি, ইটস নট এ প্রপার্টিশিপ অর ওনারশিপ ফার্ম। এটা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এখানে যারাই বসেছেন, আপনার মতো অনেক লোক অল্প কয়দিনের জন্য এসেছেন, বসেছেন, কিন্তু পরিণতি ভোগ না করে যেতে পারবেন না, যেতে পারেননি, অতীতে কেউ পারেননি। তো কাজেই আপনি এটি নিয়ে যদি হেলাফেলা করেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যে এসেছেন হয়তো নিজের ইচ্ছায়, কিন্তু যেতে হবে আমাদের ইচ্ছায়। আপনি আপনার নিজের ইচ্ছায় যেতে পারবেন না। তো কাজেই সময় থাকতে কর্মপরিধি ঠিক করুন, আপনাকে নিয়ে, আপনার সরকারকে নিয়ে, সরকারের কর্মকাণ্ড নিয়ে যে বিতর্কগুলো তৈরি হচ্ছে, এগুলো আপনি যে বুঝেছেন জনগণের সামনে বলুন যে আমার এই কর্মকাণ্ড নিয়ে বিতর্ক হচ্ছে, আমি বুঝতে পারছি, আর এই বিতর্কগুলো দূর করার জন্য আমি এই কর্মকাণ্ডগুলো করছি। আপনি যদি না শোনার ভান করেন, আপনি যদি বলেন যে আমাকে সমালোচনা করেন, এগুলো খুব সস্তা জনপ্রিয় কথা। কিন্তু কেন আপনার মেয়েকে নিয়ে আপনার সরকারি খরচে জাতিসংঘে যেতে হবে? আপনার মেয়ে তো বহুবার আমেরিকা গিয়েছে, আপনার তো আমেরিকাতে আর একটা মেয়ে আছে, ঘর আছে, সংসার আছে, ও তো বহুবার আমেরিকাতে গেছে, আপনার সঙ্গে এবার কেন তার যেতে হবে? আপনি তো বহু জায়গাতে বক্তব্য দিয়েছেন, বিবৃতি দিয়েছেন। এখন পাহাড়ে না গিয়ে, আপনি পার্বত্য চট্টগ্রামে না গিয়ে আপনি বাইডেনের কাছে কেন গেলেন? এগুলো নিয়ে আমাদের অনেক কথা আছে। এই কথাগুলো আপনি এড়িয়ে না গিয়ে এগুলো যখন আপনি সরাসরি জবাব দেবেন, ইট মিনস ইউ আর সিরিয়াস, এবং আপনি সিরিয়াস হলেই আমরা শান্তি পাব। আপনার হুশ হোক, আল্লাহ আপনার প্রজ্ঞাকে বাড়িয়ে দিন, এবং আপনি নিরাপদ থাকেন, আমাদের জন্য, দেশের জন্য, কল্যাণের জন্য কাজ করেন, এই দোয়া করছি। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।